ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 21 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয় দাঁত একটি ছত্রাক ঘটিত রোগ। 2 মানবদেহের উচ্চতা পরিমাপ করা হয় সাধারণত সেন্টিমিটার স্কেলে। 3 আনততলের দৈর্ঘ্য আনততলের উচ্চতার চেয়ে বড় হওয়ায় আনততলের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। 4 হিলিয়াম হলো মৌলিক পদার্থ। 5 বাংলার কীটপতঙ্গ বইটির লেখক গোপালচন্দ্র ভট্টাচার্য। 2-এর আয়তে আছে মানুষের পায়ের গোড়ালি কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর লিভার। 3 বস্তুর ভর পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? দাঁড়িপাল্লা। 3 এসআইতে বলের একক নিউটন। 4 ভারতের একজন পক্ষী বিজ্ঞানীর নাম সালিম আলী। 5 চ্যাপ্টাকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত? প্ল্যাটিহেলমিনথিস। 6 গবাদি পশুর খামার থেকে কোন বায়ুদূষক গ্যাসটি নির্গত হয়? মিথেন অ্যামোনিয়া। 3 শূন্যস্থান পূরণ করো। আয় মৌচাক মোম দিয়ে তৈরি হয়। 2 প্রাচীনকালে গ্রীষ্মের দৈর্ঘ্যের একক হিসাবে বিঘত ব্যবহার করা হতো। 3 কয়লার মধ্যে সঞ্চিত শক্তির উৎস সূর্য। 4 ম্যাগনেসিয়াম ধাতুকে বাতাসে পোড়ালে যে যৌগটি তৈরি হয় তার নাম ম্যাগনেসিয়াম অক্সাইড। 5 উদ্ভিদ রাজ্যের অপর নাম প্ল্যান্টি। 6 পটাশিয়ামের ল্যাটিন নাম কলিয়াম। 4-এ আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। আয় কলেরা রোগের জীবাণুটি হলো ভাইরাস, মিথ্যা। 2 দ্রবণে যেটি সবথেকে বেশি পরিমাণে থাকে সেটি হচ্ছে দ্রাবক, সত্য। 3 প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর সমান, মিথ্যা। 4 ডিজিটাল স্টপওয়াচের সাহায্যে সবথেকে সূক্ষ্ম সময় পরিমাপ করা যায়, সত্য। আর 5 ঢেঁকি শাক হলো এক প্রকার ফার্ন, সত্য। 5-এর আয়তে আছে সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলে? লিখবে সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা কাদের বলা হয়? থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ হলো উদ্ভিদ রাজ্যের সবচেয়ে আদি এবং অনুন্নত অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী যাদের দেহ থ্যালাসের মতো, অর্থাৎ দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, যেমন হলো ভলভক্স। 2-এ দিয়েছে কোন ধরনের গাছে আকর্ষ দেখা যায়? লতানে বা বিরুৎ জাতীয় গাছে। 2 এই 3 দুটি পরিযায়ী পাখির নাম খঞ্জনা, আর্কটিক টার্ন। 4 অ্যামোনিয়া গ্যাসে নাইট্রোজেনের যোজ্যতা 3। 5-এ দিয়েছে লিভার কাকে বলে? লিভার কাকে বলে লিখবে লিভার হলো এক প্রকার সরল বা বক্র দণ্ড যার মধ্যস্থ একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি অবাধে ঘুরতে পারে এবং দণ্ডের একটি নির্দিষ্ট বিন্দুতে বল প্রয়োগ করে তার উপর অপর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সক্রিয় বাধা অতিক্রম বা উত্তোলন করা যায়, যেমন কাঁচি, জাঁতি, চিমটা ইত্যাদি। 6 দিয়েছে খাদ্য পিরামিড কাকে বলে? লিখবে যে কোনো খাদ্য শৃঙ্খলার অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে ওপরে ক্রমিক পর্যায়ে অনুভূমিক ধাপে সাজালে যে ছক বা পিরামিড তৈরি হয় তাকেই খাদ্য পিরামিড বলে। 6-এ আছে স্তম্ভ মেলানো চেরনোবিলের দুর্ঘটনাজাত বর্জ্য পদার্থ হবে তেজস্ক্রিয় পদার্থ। 2-এ ঘর্ষণ হবে F বাধাজনিত বল। 3-এ বলবাহী ক্ষেত্রফল হবে B চাপ। 4-এ কাঁসা হবে E মিশ্র পদার্থ। 5-এ ব্লোহোল হবে তিমি। 7-এর আয়তে আছে হাইড্রোজেন গ্যাসের 2টি ধর্ম লেখো। হাইড্রোজেনের ধর্ম হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ, বাতাসের চেয়ে হালকা 1। আর 2 অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে। 2-এ আছে এসআইতে প্রাথমিক রাশির সংখ্যা কত? 7। আর আলো তীব্রতার পরিমাপের একক ক্যান্ডেলা। 3-এ আছে পুলি কি? এইটা লিখবে যে কপিকল বা পুলি হলো একটি শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজ কাটা অংশে দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু ওপরে উঠে আসে। 4-এ দিয়েছে ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে? উদাহরণ দাও। এই উত্তরটা লিখবে যে যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন না হওয়ায় বীজ অনাবৃত থাকে তাদের ব্যক্তবীজী বলে, যেমন সাইকাস পাইনাস বা সাইকাস পাইন। 5-এ দিয়েছে একটি খাদ্য জালের উদাহরণ দাও। তৃণভূমির এই খাদ্য জাল এটার উদাহরণ দিয়ে দেবে, এটা এইভাবে লিখে দেবে। 6-এ দিয়েছে শিম্পাঞ্জিকে মানুষের সবথেকে কাছের রেপ বলা হয় কেন? এই উত্তরটা লিখবে যে শিম্পাঞ্জিকে মানুষের নিকটতম প্রতিবেশী বলে গণ্য করা হয় কারণ শিম্পাঞ্জি মানুষের মতোই বুদ্ধিমান। মানুষ যেভাবে ছিপ দিয়ে মাছ ধরে খায় সেভাবেই আঙুল দিয়ে বা কাঠি ঢুকিয়ে এরা উই ডিবি থেকে উই পোকা ধরে খায়। এদের কোনো লেজ থাকে না। হাতুড়ির মতো পাথর দিয়ে আঘাত করে খোলা ভেঙে এরা বাদাম খায়। প্রতি রাতে গাছের ডালে পাতার বাসা বানিয়ে ঘুমায়। এরা প্রায় 20 রকমের শব্দ সৃষ্টি করতে পারে আর আকার ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিতে পারে। এরা সহজেই মানুষের বন্ধু হয়। 7-এ দিয়েছে চিংড়িকে মাছ বলা হয় না কেন? এই উত্তরটা লিখবে যে এই যে অনুরূপ প্রশ্ন চিংড়ি মাছ নয় কেন, এই উত্তরটাই। 1 হচ্ছে দেহ মস্তক বক্ষ উদরে বিভক্ত। 2 দেহের প্রতিটা খণ্ডের সন্ধি লুপাঙ্গ বর্তমান এবং বাইরে থেকে তা বোঝা যায়। 3 এদের বহির্কঙ্কাল কাইটিন নির্মিত। 4 শ্বাসাঙ্গ বই ফুলকা এবং রেচনাঙ্গ সবুজ গ্রন্থি। 5 পুঞ্জাক্ষী বর্তমান। এগুলি সবই সন্ধিপদী বা আর্থপ্রোডা পর্বের বৈশিষ্ট্য, তাই চিংড়িকে
সন্ধিপদী বলা হয়, তাই চিংড়ি মাছ নয়। 8 দিয়েছে প্লাস্টিক দূষণ বলতে কি বোঝো? প্লাস্টিক দূষণ বলতে কি বোঝো? পরিবেশে অবাঞ্ছিত এবং অতিরিক্ত প্লাস্টিক সঞ্চয়ের ফলে যে দূষণ ঘটে তাকে প্লাস্টিক দূষণ বলে। প্লাস্টিক একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। প্লাস্টিক দূষণের ফলে জমির উর্বরতার হ্রাস, বন্যা, জল নিকাশি ব্যবস্থায় অসুবিধা ইত্যাদি দেখা যায়। 9 দিয়েছে ঘর্ষণ বলে দুটি সুবিধা লেখো। ঘর্ষণ বলের সুবিধা লিখবে। 1, ঘর্ষণ না থাকলে আমরা হাঁটতে পারতাম না, হাঁটার চেষ্টা করলে পিছলে যেতাম। 2, গতিশীল বস্তু বা গাড়ি, ট্রেন ইত্যাদিকে ব্রেক কষে থামানো সম্ভব হতো না। 8 দাগে আসি, পার্থক্য দিয়েছে। আই বলেছে মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এই পার্থক্যটা লিখবে। মৌলিক রাশি হচ্ছে যেসব ভৌত রাশি পরস্পরের উপরে নির্ভরশীল নয় তাদের মৌলিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। আর লব্ধ রাশি হচ্ছে যেসব ভৌত রাশি মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদের লব্ধ রাশি বলে। বেগ, আয়তন, ঘনত্ব। মৌলিক রাশির এককগুলি হলো মূল বা প্রাথমিক একক, আর লব্ধ রাশির এককগুলো লব্ধ একক। মৌলিক রাশির সংখ্যা 7টা, লব্ধ রাশির সংখ্যা অসংখ্য। মৌলিক রাশিকে আর সরলতর অংশে ভাঙা যায় না, লব্ধ রাশিকে সমজাতীয় বা ভিন্ন জাতীয় মৌলিক রাশিতে ভাঙা সম্ভব। 2 নম্বর পার্থক্য দিয়েছে চিহ্ন আর সংকেত। চিহ্নের সাহায্যে কোনো মৌলিক পদার্থের একটি পরমাণুকে বোঝায়, আর সংকেতের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে প্রকাশ করা হয়। চিহ্ন দ্বারা মৌলের একটি মাত্র পরমাণুকে বোঝায়, সংকেত দ্বারা মৌল বা যৌগের একাধিক পরমাণুকে বোঝায়। চিহ্নের দ্বারা ওই মৌলিক পদার্থের পারমাণবিক গুরুত্ব জানা যায়, আর সংকেতের সাহায্যে মৌল বা যৌগের আণবিক গুরুত্ব জানা যায়। 3 নম্বর পার্থক্য বলেছে জৈব ভঙ্গুর পদার্থ আর জৈব অভঙ্গুর পদার্থ। জৈব অভঙ্গুর এবং জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ আর অভঙ্গুর বর্জ্য পদার্থ। ভঙ্গুর হচ্ছে এই প্রকার বর্জ্য পদার্থ অল্প কিছুদিনের মধ্যেই মাটিতে মিশে যায়, এগুলি প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ। আর অভঙ্গুর হচ্ছে এই বর্জ্য পদার্থ দীর্ঘদিন মাটিতে অপরিবর্তিত রূপে পড়ে থাকে, এগুলি অজীবজাত বর্জ্য পদার্থ। আর জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এদের ওপর মাটিতে থাকা বিয়োজক ক্রিয়া করে আর এদের পচন ঘটায়। অভঙ্গুর বর্জ্য পদার্থের উপরে বিয়োজক ক্রিয়া করতে পারে না। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থগুলি জটিল অবস্থা থেকে বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায়, আর অভঙ্গুর বর্জ্য পদার্থগুলি অপরিবর্তিত থাকে। জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ ফল ও সবজির খোসা, পচা শাক পাতা, খড় ঘাস। আর অভঙ্গুর হচ্ছে প্লাস্টিক, টিভি, কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট, নষ্ট হওয়া টায়ার, কাঁচের শিশি প্রভৃতি। 9 আয়তে আছে বর্জ্য পদার্থ ব্যবহারের ক্ষেত্রে ফোড়ার পদ্ধতিটি কি আর এক পিকার কাদের বলে? লিখবে বর্তমানে বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের জন্য 4টি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, একে ফোড়ার পদ্ধতি বলে। ফোড়ার বলতে বোঝায় রিডিউস, রিউজ, রিসাইকেল আর রিফিউজ। তো 2 নম্বরের আছে এইটুখানি লিখবে, আর ওর সাথে আছে র্যাক পিকার কাকে বলে। এইটা লিখবে যে সমস্ত মানুষ রাস্তার পাশ থেকে বা আস্তাকুর থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থগুলি সংগ্রহ করে তাদেরকে র্যাক পিকার বলে। 2 দিয়েছে শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে। শ্রমিক মৌমাছির কাজ 1 হচ্ছে মৌচাক তৈরি করা এবং মৌচাককে কখনো ক্ষতিগ্রস্ত হলে তা মেরামত করা। 2, ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে তা থেকে মধু তৈরি করা। 3, রানী মৌমাছির যত্ন করা। 4, ডিম, লার্ভা, পিউপাদের রক্ষণাবেক্ষণ করা, খাওয়ানো আর তাদের বড় করে তোলা। 5, শত্রুদের হাত থেকে বাসাকে রক্ষা করা। 6, এছাড়াও মৌমাছিরা যখন ফুলে ফুলে রস খাওয়ার জন্য বসে তখন এক গাছের ফুলের পরাগ একই জাতের অন্য ফুলে বয়ে নিয়ে গিয়ে পরাগ মিলনে সাহায্য করে। 3 দিয়েছে জীবজগৎকে কয় ভাগে ভাগ করা হয়, প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। এই ছকটা লিখবে। জীবজগৎকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক হচ্ছে কোষ সুগঠিত, নিউক্লিয়াস ও পর্দাবৃত, কোষীয় অঙ্গাণুবিহীন। আর ইউক্যারিওটিক হচ্ছে কোষ সুগঠিত, নিউক্লিয়াস ও পর্দাবৃত, কোষীয় অঙ্গাণুযুক্ত। প্রোক্যারিওটিক হচ্ছে মোনেরা, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইক্রোপ্লাজমা। ইউক্যারিওটিক আবার 2 রকমের, এককোষী আর বহুকোষী। এককোষী হচ্ছে তোমার স্বভোজী বা পরভোজী, যেমন প্রোটিস্টা, অ্যামিবা, ডায়াটম, ইউগ্লিনা। বহুকোষী আবার 2 রকমের, কোষ প্রাচীরযুক্ত, কোষ প্রাচীরবিহীন। কোষ প্রাচীরযুক্ত ক্লোরোফিলবিহীন সালোক সংশ্লেষে অক্ষম পরভোজী, যেমন ফাঙ্গি বা ছত্রাক, ইস্ট, পেনিসিলিয়াম অ্যাগারিকাস। আর ক্লোরোফিল যুক্ত সংশ্লেষে সক্ষম স্বভোজী, প্ল্যান্টি, বঁশ, বহুকোষী শৈবাল, ধান, গম, আম্বর। আর কোষ প্রাচীরবিহীন হচ্ছে অ্যানিমেলিয়া, প্রাণী, সমস্ত প্রাণী গোষ্ঠী। আচ্ছা, 9 4 দাগে দিয়েছে যে একটা লিভারের বলবাহু আর রোধবাহুর দৈর্ঘ্য 50 সেমি ও 20 সেন্টিমিটার, মানে বলবাহু হচ্ছে 50 আর রোধবাহু 20, তার মানে বলবাহু গ্রেটার দ্যান হচ্ছে রোধবাহু।
লিভারটি যান্ত্রিক সুবিধা নির্ণয় করো, আর কোন শ্রেণীর লিভার সেটি যান্ত্রিক সুবিধা থেকে উল্লেখ করো। তাহলে আমরা লিভারে যান্ত্রিক সুবিধা মানে জানি বলবাহু বাই রোধবাহু, আর এখানে প্রদত্ত হচ্ছে বলবাহু গ্রেটার দেন রোধবাহু। এটা আমাদের দেয়া আছে, বলবাহু হচ্ছে 50 সেমি আর রোধবাহু হচ্ছে 20 সেন্টিমিটার। আর আমরা জানি যে অতএব লিভারে যান্ত্রিক সুবিধা সমান বলবাহু বাই রোধবাহু মানে 50/20। তাহলে 0 0 কেটে গেল, 5 এর 2, তার মানে 2.5 মানে গ্রেটার দেন 1, একের থেকে বেশি। সুতরাং এটি দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদাই একের বেশি হয়। 5 দিয়েছে কর্পূর, বালি, লবণ এবং নিকেলের গুঁড়োর মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে কিভাবে আলাদা করা হয়। তো লিখবে প্রথমে যে মিশ্রণে যেহেতু নিকেলের গুঁড়ো আছে, তো নিকেলের গুঁড়োর এই মিশ্রণের উপরে একটা দণ্ডচুম্বক নিয়ে ভালো করে ঘোরালে নিকেল যেহেতু চৌম্বক পদার্থ হওয়ায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়ে দণ্ডচুম্বকের গায়ে আটকে যায়, ফলে নিকেলের গুঁড়ো সমেত দণ্ডচুম্বকটি আলাদা করে নিলে পাত্রে শুধু পড়ে থাকবে কর্পূর, বালি এবং লবণের মিশ্রণ পড়ে থাকবে। এবার বালি এবং লবণের মিশ্রণ বা কর্পূর, বালি এবং লবণের মিশ্রণ পড়ে থাকবে। এবারে এখানে যেমন চিনি বালি আছে, তো এবার লিখবে যে এই অবশিষ্ট মিশ্রণকে বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়ালে লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে এবং ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে রইল এবং তোমার কর্পূর এবং লবণের যে মিশ্রণটা সেটা ফিল্টার কাগজের মধ্যে দিয়ে নিচের পাত্রে জমা হবে। এবার এই দ্রবণটাকে গরম করে জল বাষ্পীভূত করলে তোমার লবণের দানা পেয়ে যাবে। আর কর্পূর এমনি উদ্বায়ী পদার্থ, কর্পূর, ন্যাপথলিন এগুলো ঘরের তাপমাত্রায় তোমার বাষ্প হয়ে উবে যায়, তো সেই জন্য এমনি মিশ্রণ থেকে কর্পূর এমনি উবে যাবে তোমার। আর তোমার দ্রবণটাকে গরম করলে জল বাষ্পীভূত হলে পাত্রে লবণের দানা পড়ে থাকবে। তাহলে প্রথমে মিশ্রণের ওপরে একটা দণ্ডচুম্বক ঘোরালে দণ্ডচুম্বকের গায়ে নিকেল যেহেতু চৌম্বক পদার্থ, দণ্ডচুম্বকের গায়ে নিকেলের কণাগুলো আটকে মিশ্রণ থেকে আলাদা হয়ে যাবে। দণ্ডচুম্বকটাকে তুলে নিলে মিশ্রণ থেকে নিকেলের গুঁড়ো আলাদা হয়ে গেল। এবার কর্পূর যেহেতু উদ্বায়ী পদার্থ, এমনি ঘরের তাপমাত্রায় এটা বাষ্পীভূত হয়ে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে বালি এবং লবণের মিশ্রণ, এটাকে জলে ভালো করে গুললে লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে এবং একটি ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে নিলে বালির দানাগুলো ফিল্টার কাগজে আটকে যাবে এবং নিচে পাত্রে লবণ জল সঞ্চিত হবে। এবার লবণ জলটাকে ফোটালে দ্রবণটাকে গরম করে নিলে জল বাষ্পীভূত হবে আর পাত্রে লবণের দানা পড়ে থাকবে। এইভাবে মিশ্রণ থেকে প্রত্যেক প্রকার পদার্থকে আলাদা করা যাবে। 6 দিয়েছে একটা কাঁচের পাত্রকে ইটের টুকরো দিয়ে স্পর্শ করালে কাঁচের টুকরোটি ভাঙে না, কিন্তু দূর থেকে ছুঁড়ে মারলে পাত্রটি ভেঙে যায়, এর কারণ ব্যাখ্যা করো। আর তুমি সুইচ টিপলে পাখা ঘুরতে শুরু করলো, কোন শক্তিতে রূপান্তরিত হলো? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। এই উত্তরটা লিখবে যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। একটা ঢিলকে জানলার কাছে ঠেকিয়ে রাখলে ঢিলটি জানলার কাজ ভেদ করতে পারে না, কিন্তু ঢিলটি ছুঁড়ে দিলে জানলার কাজ ভেদ করতে পারে, কারণ গতির জন্য ঢিলটি গতিশক্তি পায় আর তার ফলে সে কার্য করতে সক্ষম হয়। আর সুইচ টিপলে পাখা ঘুরতে শুরু করলো, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। 7 আছে একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম লেখো। আর অ্যানোফিলিস কিউলেক্স মশা কি রোগ ছড়ায়? অ্যানোফিলিস হচ্ছে ম্যালেরিয়া, আর কিউলেক্স হচ্ছে ফাইলেরিয়া বা গোদ। এই যে অ্যানোফিলিক্স হচ্ছে ম্যালেরিয়া, কিউলেক্স হচ্ছে ফাইলেরিয়া বা গোদ রোগের জীবাণু ছড়ায়। একটি নগ্ন ত্বকযুক্ত প্রাণীর নাম লিখবে ব্যাঙ।